আমি পলিটিক্সে যাব না। আজও বলছি আমার কোনো কালই পলিটিক্সে লড়ার ইচ্ছা নেই। রুকো যারা, সবার করো। ফ্ল্যাশব্যাক। খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম স্যার আইএসএফ এ জয়েন করবে, কি বলছেন? আমরা নেবো না, একদম নেবো না, বলে দিলাম। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফ এ স্বাগতম। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও আমি বানাচ্ছি মুফতি আব্দুল মাতিন সাহেবের উদ্দেশ্যে। কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখছো যে পুরো সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। মানে এই সমস্ত অ্যাপসে ঢোকা মাত্রই শুধু মুফতি আব্দুল মাতিন সাহেবকেই দেখা যাচ্ছে। তার কারণ কি? ইনি একদিন বলেছিল রাজনীতিতে আমি কোনোদিনই যাব না, আমার জীবনে আমি কোনোদিন রাজনীতিতে আসবো না। কিন্তু এখন ইনি সেই রাজনীতিতেই এসেছে, ওবি আবার টিএমসি দলে। সেই কারণেই কি ওনাকে নিয়ে এত তোলপাড় হচ্ছে। আজকের ভিডিওটাই পুরো খোলাসা করে দেবো। আজকের ভিডিওটাই পুরো সবকিছু তোমরা জানতে পারবে। আর এই মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আরো কিন্তু অনেক পীরজাদা, অনেক আলেম ওলামা এবং অনেক আইএসএফ এর নেতা, তারাও কিন্তু এইরকম ধরনেরই কথা বলেছিল। কিন্তু তাদেরকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় রোস্ট হচ্ছে না, আজকে আমি তাদের কথাও শোনাবো এবং মুফতি আব্দুল মাতিন সাহেবের কথাও তোমাদেরকে শোনাবো। তারপরে তোমরা নিজেরাই দেখে বলবে যে আমার আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি, সবকিছু তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকে ভিডিওটাই পুরো সবকিছু তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস সবার প্রথম তোমাদেরকে শোনায় যে মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে কেন এত রোস্ট হচ্ছে। তার কারণ মুফতি আব্দুল মাতিন সাহেব একদিন বলেছিল, আমার জীবনে প্রচুর কষ্ট হয়েছে এই বাগানটা সাজাতে। আমি পলিটিক্সে যে আমার এই সাজানো গোছানো বাগান আমি ক্ষতি করবো না দাদা। পলিটিক্স করার আরো অনেক মুসলমান আছে, তারা করবে। আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, এনাকে ইন্ডিয়ান ফজা বলেছিল। সেই বক্তব্যটা একটু তোমাদেরকে শোনাচ্ছি। দেখেননি এটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। তা তুমি কি আগে কখনো ভোটে দাঁড়িয়েছো? তাই না। তা তুমি এবার কি কামাই ধনবা? তাই না, লক্ষ লক্ষ লোক আসা কি কামাই যে করবে এই ফজা, লিখে রাখুন। আরএসএস যত না ক্ষতি করেছি, এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি করবে। মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে সব থেকে বড় রোস্ট হচ্ছে, সব থেকে বেশি মানুষ গালাগালি করছে এই কারণে। মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে আসবে না বলেছিল, কিন্তু তারপরেও রাজনীতিতে এসেছে। এর জন্য যতটা রোস্ট হচ্ছে তার থেকে বেশি রোস্ট হচ্ছে এই যে আব্বাস সিদ্দিককে ইন্ডিয়ান ফজা বলেছিল। ছেঁচড়া শালাই মুসলমান নামের গাদ্দার মুনাফেক এই মাতিন কিছুদিন আগে বলেছিল আব্বাস সিদ্দিকী নাকি ফজা, ও ফজা নাকি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তখন তোমার খুব ভালো লেগেছিল। তখন তোমার বাপের বেটা খুব তুমি বলে বলে বেড়াচ্ছিলে যে হুজুরের ছেলেরা কেন রাজনীতি করবে। আচ্ছা তাই না? তা তোর ভাইজানকে মুফতি আব্দুল মাতিন সাহেব কেন ফজা বলেছিল সেটা একটু শোন। বিভিন্ন জামাতের লোকেরা, সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। তো একে ফজা বলবেন আর কি বলবে রে? কি বলা যায় আর? ঠিকই তো বলেছে, তো ইন্ডিয়ান ফজা। পীরজাদা আব্বাস সিদ্দিকী তো নিজেই বলেছিল যে এখন বাংলার মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, এখন আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। সেই কারণেই মাতিন সাহেব বলেছে যে ইন্ডিয়ান ফজার এখন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন জেগেছে। ভুল কোথায় বলেছিল? আসলে ভাই এইগুলোকেই না অন্ধভক্তি বলে। মানে আমি যার ভক্ত তার ভুলটা দেখতে পাই না। আজকে মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে আসবে না বলে রাজনীতিতে এসেছে, আর আমরা তার ভক্ত। এরকম নয় যে তোদের মতো আমরা অন্ধ, কখনোই না। মুফতি আব্দুল মাতিন সাহেব অবশ্যই কথার বেখেলাপ কাজ করেছে। রাজনীতিতে আসবে না বলে আর রাজনীতিতে এসেছে, অবশ্যই উনি কথা দিয়ে কথা রাখিনি। আর আমরা তার ভক্ত হয়ে অবশ্যই এটাকে ভুল মেনে নিচ্ছি। তার কারণ ভাই আমরা অন্ধ নয়। আচ্ছা তোরা যে মুফতি আব্দুল মাতিন সাহেবের এত রোস্ট করছিস, এত বিরোধিতা করছিস, কারণ উনি রাজনীতিতে আসবে না বলেছিল, এখন রাজনীতিতে এসেছে। আচ্ছা ভাই তাহলে এটা কি? খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম স্যার আইএসএফ এ জয়েন করবে, কি বলছেন? আমরা নেবো না, একদম নেবো না, বলে দিলাম। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফ এ স্বাগতম। এইটা নিয়ে কেন তোরা বলছিস না? এই আরাবুল ইসলাম তো এখন তোদের আইএসএফ এ গিয়ে তোদের জান্নাতি দলে গিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জান্নাতি দল তো। এই আরাবুল ইসলাম আগে কি বলেছিল একটু শুনবি? লে শোন। এই নওশাদের মতন আইএসএফরা ভাঙড়ে থাকবে না। আজকে আইএসএফ বিজেপির দালাল, অপদর্থ নির্লজ্জ এই নওশাদ আজকে বিজেপির দালালি করেন। এখানে সেই বিজেপির কথাই বলে গিয়েছে আমাদের জেলে রাখার কথা। কারা বলে? এত বড় বড় কথা বলেছিল, আর সেই মালকে এখন নিয়ে পুজো করছে। সেই মালের গায়ে শেরবানি পরিয়ে দিয়েছে আর মাথায় একটা সুন্দর টুপি পরিয়ে দিয়েছে।
হয়ে গেছে আইএসএফ এর নেতা। বাহ, লজ্জা লাগে না ভাই? পুঁদে গু রেখে অন্য লোকের গু ছোঁচাতে যাস, লজ্জা লাগে না? প্যান্টটা খুলে একটু চেক করে দেখ কতটা গু আছে, তারপরে অন্য লোকের গু ছোঁচাস। আমি এটাকেও ভুল বলবো না। আর মুফতি আব্দুল মাতিন সাহেব, আমার কোনো কালই পলিটিক্সে লড়ার ইচ্ছা নেই, এটাকেও আমি ভুল বলবো না। যখন উনি রাজনীতিতে আসবে না বলেছিল তখনকার সিচুয়েশনটা দেখতে হবে। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব ভেবেছিল যে আমি রাজনীতিতে কোনোদিন যাব না, পলিটিক্স আমার করার কোনো ইচ্ছা নেই, সেই কারণে উনি বলেছিল। কিন্তু এখন বর্তমানে সিচুয়েশন হিসেবে উনি রাজনীতিতে এসেছে। ঠিক একইভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেছিল যে আমি টিএমসির কোনো কাউকেই আমার পার্টিতে, আমার দলে নেব না। এমনকি নাম ধরে মিডিয়া জিজ্ঞাসা করেছিল যে ভাইজান শুনছি আরাবুল ইসলাম আইএসএফ এ আসবে, আপনি কি নেবেন? মিডিয়ার কথা শেষ করার আগেই পীরজাদা নওশাদ সিদ্দিকী উত্তর দিচ্ছে আমি নেব না। আমি এটাকে ভুল বলবো না, আমি একবারও বলবো না যে পীরজাদা নওশাদ সিদ্দিকী মিথ্যাবাদী। বরঞ্চ আমি এটা বলবো পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন বলেছিল সেই সিচুয়েশন হিসেবে বলেছিল, কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন এসেছে সেই হিসেবে হয়তো উনি ভেবেছে নেওয়া দরকার আরাবুল ইসলামকে, তাই উনি নিয়েছেন। এটা তো আমি ভাই নিরপেক্ষ বললাম। কিন্তু যদি পক্ষপাতিত্ব করি তাহলে অবশ্যই আমি অন্ধ ভক্তদেরকে বলবো যে তোরা মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে এত গালাগালি করছিস, তাহলে ভাই গালাগালি তো নওশাদ সিদ্দিকীরও করা দরকার। মুফতি আব্দুল মাতিন সাহেব যেরকম বলেছিল সেম পীরজাদা নওশাদ সিদ্দিকী একই বলেছে। দুজনেই কথা খেলাপ করেছে, দুজনেই মুনাফিকি করেছে, তা দুজনকেই তো গালাগালি করা দরকার। তোরা একজনকে গালাগালি করছিস কেন ভাই? হ্যাঁ গাইজ, আর একটা জিনিস নিয়ে ভীষণ তোলপাড় হচ্ছে। একসময় মুফতি আব্দুল কাইম সাহেব বলেছিল যে রাজনীতি নাকি হারাম। কি জানি ভাই, আমি কোনোদিন শুনিনি, এগুলো অন্ধ ভক্তরা বলছে। কিন্তু আমি এটা শুনেছি যে মুফতি আব্দুল কাইম সাহেব এটা বলেছিল আমার মিছিলে টুপিওয়ালাও থাকবে, ঢোলও বাজানো হবে, ঢোল পাটিও থাকবে, এর নাম ধর্মনিরপেক্ষতা। কথা বলছেন কিছু ভাই? এবার আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সেকুলার যদি ধর্মনিরপেক্ষতা হয়, ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতা হারাম হারাম হারাম, বরং পর্যায়ক্রমে কুফর। কি এই কথাটার মধ্যে এক জায়গায় বলেছে যে রাজনীতি হারাম? আরে ভাই, রাজনীতি হারাম নয়, রাজনীতি ইসলামেও আছে। তাহলে ওনারা মুফতি সাহেব হয়ে ওনারা কি এতটুকু জানে না যে ইসলামে রাজনীতি জায়েজ? তাহলে ওনারা রাজনীতি হারাম বলবে কেন? আর যদিও বা রাজনীতি হারাম বলে থাকে, কাদের রাজনীতি হারাম বলেছে সেটা দেখতে হবে। আসলে রাজনীতি হারাম নয়, কিন্তু কেউ যদি রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করে, মানুষকে মার্ডার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন ভাই সেই রাজনীতিটা খারাপ। আসলে ভাই কায়েম সাহেব বলেছে যে সেকুলার হারাম। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, কিন্তু আমরা তো ভাই মুসলিম, আমরা তো ধর্মনিরপেক্ষ নয়। আর সেই কারণেই মুফতি আব্দুল কায়েম সাহেব এটাই বুঝিয়েছিল যে আমরা কেউ ধর্মনিরপেক্ষ নয়, আমরা ধর্মপক্ষ, আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের মানুষ। তো যাই হোক ভাই, আমি এতটুকুই বলবো যে কারোর বিরুদ্ধে কিছু বলার আগে তার যে ছোট্ট কাটিং বক্তব্যটা শুনছো না, কাটিং বক্তব্য না শুনে সে বক্তব্যটা পুরো শোনো যে ওখানে ডিটেলসে কি বলা হয়েছে। মুফতি আব্দুল মাতিন সাহেব একদিন বলেছিল যে রাজনীতিতে আসবে না, সেই বক্তব্যটা কি তোমরা পুরো শুনেছো? শুনলে কখনোই বলতে না। মুফতি আব্দুল মাতিন সাহেব যে বক্তব্যটাই এইটা বলেছিল যে আমি রাজনীতি কোনোদিন করব না, আমার করার ইচ্ছা নেই, সেই জায়গায় যে সমস্ত কথাগুলো বলেছিল সেই ক্ষেত্রে উনি ঠিকই বলেছিল। তাই ভাই এতটুকুই বলবো, ফালতু ঝগড়া ঝামেলা না করে, আমাদের দেশটা তো গণতন্ত্র, রাজতন্ত্র তো নয়। কেউ টিএমসিতে দাঁড়াবে, কেউ বিজেপিতে দাঁড়াবে, কেউ আইএসএফ এ দাঁড়াবে, কেউ সিপিএম এ দাঁড়াবে, কেউ কংগ্রেসে দাঁড়াবে, সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো আমাদের বলা মানে অন্যায়, ভুল। তাই তোমাদেরকে এতটুকুই বলবো যে কারোর বিরুদ্ধে না বলে শুধু দেখে যাও যে কি হচ্ছে। এটা আমি নিরপেক্ষ হয়ে বলছি। তো যাই হোক গাইজ, এই যে মুফতি আব্দুল মাতিন সাহেব রাজনীতিতে এসেছে, উনি কতটা ঠিক কাজ করেছে? ওনাকে কি রাজনীতিতে আসার কোনো দরকার ছিল? তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি কিন্তু শুধু এটাই বোঝাতে চেয়েছি যে মুফতি আব্দুল মাতিন সাহেব একদিন রাজনীতি করবে না বলেছিল, সেই কারণে ওনাকে নিয়ে এত তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু একদিন তো পীরজাদা নওশাদ সিদ্দিকীও বলেছিল যে আরাবুল ইসলামকে আমার দলে আমি নেব না, কিন্তু ওনাকে নিয়ে কিছু হচ্ছে না কেন? এটাই আমার প্রশ্ন, যে অন্ধ ভক্তরা কিরকম লেভেলের হতে পারে, তো পুরো ম্যাক্স। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।